আজকে আমরা আলোচনা করব শিমুল হোসেনের লেখা একটা কবিতা নিয়ে। শিরোনাম হার্টব্রেকের নীরব চিৎকার। এটা বলতে গেলে ব্যক্তিগত ক্ষতি আর মন ভাঙার যে কষ্ট, তারই একটা কাব্যিক রূপ। আমাদের লক্ষ্য থাকবে কবিতাটার গভীরে যাওয়া, এর ভাবনা, এর ভেতরের আবেগ, যে চিত্রকল্পগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, হৃদয় ভাঙার কষ্টটা তো খুব ব্যক্তিগত একটা অনুভূতি, তাই না? অনেকেই হয়তো এটা ঠিকঠাক প্রকাশ করতে পারেন না। এই কবিতাটা সেই না বলা কষ্টটাকেই যেন ভাষায় ধরার চেষ্টা করেছে। ভাষাটা সহজ মনে হলেও এর ভেতরের স্তরগুলো কিন্তু বেশ গভীর। আমরা সেই স্তরগুলো একটু খুলে দেখার চেষ্টা করব একসাথে। দারুণ। তাহলে চলুন কবিতার প্রথম দুটো লাইন দিয়ে শুরু করি। কবি শুরুই করছেন একেবারে মূল আঘাতের জায়গা থেকে। মনের মানুষ মন ভেঙেছে তার, দোষ দিব আর কারে আমি। কি ভীষণ সোজাসাপটা অথচ গভীর একটা শুরু। একদম। আর এই মনের মানুষ কথাটা, এর ওজন অনেক। এটা তো শুধু যে কেউ নয়, খুব আপনজন, খুব ভরসার একজন। ঠিক, আত্মার কাছের কেউ যেন। হ্যাঁ, আর যখন সেই ভরসার জায়গা থেকেই আঘাতটা আসে, তখন তো সেটা অনেক বেশি, অনেক বেশি লাগে। এটা বাইরের কারো আঘাত নয়, নিজের ভেতরের কিছু ভেঙে পড়ার মতো। আর দ্বিতীয় লাইনটা, দোষ দিব আর কারে আমি, এটা কি শুধু অসহায়ত্ব? অসহায়ত্ব তো বটেই, তবে এর সাথে আমার মনে হয় একটা দ্বিধাও আছে। দেখুন, আঘাতটা কে দিয়েছে সেটা স্পষ্ট, কিন্তু সম্পর্কের জটিলতায় সরাসরি দোষ দেওয়াটাও যেন কঠিন হয়ে যায়। অনেক সময় তো মানুষ নিজের ভেতরেও কারণ খোঁজে, ভাবে আমার কোথাও ভুল ছিল কিনা। তাই এই প্রশ্নটা বাইরের দিকে যেমন, তেমনই নিজের ভেতরের দিকেও। বাহ, খুব ইন্টারেস্টিং একটা দিক তুলে ধরলেন। কাকে দোষ দেবেন সেই জায়গাটাই যেন ঘুলিয়ে যায়। আচ্ছা, এই প্রথম আঘাতের পর কবি খুব তাড়াতাড়ি আমাদের একটা তুলনার দিকে নিয়ে যাচ্ছেন, অতীত আর বর্তমান। লিখছেন, ভালোবাসার সেই সোনালি ভোরে আজ আধার নামে ভেতর দামি। কি অসাধারণ একটা বৈপরীত্য! সোনালি ভোর বলতেই তো আশা, আলো, সুন্দর কিছু ছবি ভাসে। ঠিক তাই। সোনালি ভোর এখানে শুধু একটা সময় নয়, এটা ভালোবাসার শুরুর দিকের সেই উজ্জ্বল আশাবাদী অনুভূতির প্রতীক। সব সুন্দর, সব রঙিন। কিন্তু কবি ঠিক এর বিপরীতেই আনছেন বর্তমানের আধারকে। এটা সাধারণ দুঃখ নয়, এটা পুরো আশাটাই মরে যাওয়ার অন্ধকার। সব আলো নিভে গেছে। হুম। আর দেখুন, আধারটা নামছে কোথায়? ভেতর দামি, হৃদয়ের সেই গোপন মূল্যবান জায়গায়। যে অনুভূতিগুলো খুব দামি ছিল, সেখানেই এখন অন্ধকার। এই দামি শব্দটা তাহলে ক্ষতির গভীরতাটা বুঝিয়ে দিচ্ছে। একদম। যা হারিয়েছে সেটার মূল্য যে অনেক বেশি ছিল, সেটাই এই দামি শব্দটা ধরিয়ে দেয়। আর তাই আধারটাও এত গভীর। অতীতের সেই মানুষটার ছবিও তো কবি এরপর আঁকছেন, খুব মায়া দিয়ে বর্ণনা করছেন স্মৃতি থেকে। যার মুখে ছিল হাসির আলো, চোখে ছিল নরম ছায়া, পড়লেই যেন একটা শান্ত স্নিগ্ধ মুখ ভেসে ওঠে। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মৃতিচিত্র। কিন্তু পরের লাইনেই দেখুন কি হচ্ছে। হ্যাঁ, পরের লাইনেই সেই নরম ছবিটা যেন এক ঝটকায় ভেঙে যাচ্ছে। সেই আজ পরের ঘরে গিয়ে আমার সব সুখ করে ছায়া। এই বদলটা, এটা তো খুব নির্মম। অত্যন্ত নির্মম। পরের ঘরে গিয়ে, এই কথাটায় শুধু বিচ্ছেদ নয়, কেমন যেন একটা বিশ্বাসঘাতকতা বা প্রতিস্থাপিত হওয়ার একটা তীক্ষ্ণ কষ্ট আছে। যে আপনার পৃথিবী ছিল, সে এখন অন্যের। এই বোধটাই তো অসহ। আর ছায়া শব্দটার ব্যবহার, আগের লাইনে নরম ছায়া ছিল, ভালো কিছু, চোখের স্নিগ্ধতা। ঠিক। কিন্তু এই লাইনে এসে ওই একই ছায়া হয়ে গেল বর্তমানের সব আনন্দের উপর নেমে আসা একটা দীর্ঘস্থায়ী বিষাদের মতো, একটা অন্ধকার আবরণ। বাহ, একই শব্দ কিন্তু মানেটা একেবারে উল্টো। হ্যাঁ, এই বৈপরীত্যটা বর্তমানের কষ্টকে আরও তীব্র করে তুলছে। অতীতের ভালো স্মৃতিগুলো যেন এখন আরও বেশি করে কাঁদায়। সত্যি। আচ্ছা, এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, কবি কি এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন বা খুঁজছেন? কারণ পরের স্তবকে তিনি বলছেন, জানি না আজ কিসের দোষে, সরল মনটা দিল ফিসে, স্বপ্নগুলো করল রে চারখার, ভালোবাসা গেল হারিয়ে হাওয়ায়। এখানে তো একটা দিশেহারা ভাব, তাই না? হ্যাঁ, এই অংশটায় অনেকগুলো দিক আছে। প্রথমত, জানি না আজ কিসের দোষে। এটা হলো পরিস্থিতিটা বুঝতে না পারার কষ্ট। কেন এমন হলো? আমার ভুলটা কোথায়? এই প্রশ্নগুলোর যখন উত্তর মেলে না, তখন যন্ত্রণাটা বাড়ে। হুম। তারপর বলছেন, সরল মনটা দিল ফিসে। এই সরল মন হয়তো বোঝায় নিষ্পাপ বিশ্বাস বা একটু অনভিজ্ঞতা।
মানে সহজে বিশ্বাস করে ফেলার ফল। হ্যাঁ, অনেকটা সেরকম। সেই সরল বিশ্বাসে কেউ যেন আঘাত করল, ঠকিয়ে দিল। ফিসে শব্দটা সেই প্রতারিত হওয়ার বোধটাকেই জোরালো করে। ও আচ্ছা। আর তারপরই তো স্বপ্নভঙ্গের চরম অবস্থাটা, স্বপ্নগুলো করল রে চারখার। ঠিক। সম্পর্ক তো শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও। কত স্বপ্ন দেখা হয় একসাথে। সেই স্বপ্নগুলো যখন এভাবে ভেঙে চুরমার হয়ে যায়, মানে চারখাড়, তখন শুধু মানুষটা হারায় না, একটা গোটা ভবিষ্যৎ হারিয়ে যায়। এটা তো বিরাট ক্ষতি। বিরাট। আর শেষে বলছেন, ভালোবাসা গেল হারিয়ে হাওয়ায়। কি অসাধারণ উপমা! ভালোবাসা শুধু শেষ হয়নি বা নষ্ট হয়নি, যেন উবে গেছে। একদম, যেন তার কোনো অস্তিত্বই ছিল না, কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে, তার কোনো চিহ্নও আর নেই। এই শূন্যতা বোধটা খুব ভয়ঙ্কর। এই যে এত গভীর মনের কষ্ট, এটার কি কোনো শারীরিক প্রকাশও কবি দেখিয়েছেন? দেখিয়েছেন তো। এর পরের লাইনেই আছে, লিখছেন, বুকের ভেতর কান্নার ঢেউ, চোখে আজ নিঃশেষ জল। এই লাইনগুলো পড়লে কষ্টের শারীরিক দিকটা অনুভব করা যায়। বুকের ভেতর কান্নার ঢেউ, এটা শুধু চোখের জল নয়, এটা যেন ভেতরের একটা তোলপাড়, একটা মোচড় দেওয়া অনুভূতি। ভিসারাল পেইন যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। আর চোখে আজ নিঃশেষ জল, এটা কান্নার শেষ পর্যায়। এত কান্না হয়ে গেছে যে জলও ফুরিয়ে গেছে। এটা চরম ক্লান্তি আর শূন্যতারও ইঙ্গিত দেয়। এই শারীরিক বর্ণনার ঠিক পরেই আবার সেই মানুষটার কথায় ফিরে আসছেন কবি। বলছেন, যে মানুষ ছিল প্রাণের মতো, সেই আজ সবচেয়ে অঞ্চল। এই অঞ্চল শব্দটা একটু ভাবাচ্ছে। এর মানে কি স্থির, অনুভূতিহীন? অঞ্চল শব্দটা এখানে খুব গভীর অর্থ বহন করে। এর বেশ কয়েকটা মানে হতে পারে। প্রথমত, হ্যাঁ, স্থির, গতিহীন। যে মানুষটা একসময় জীবনের স্পন্দন ছিল, সে আজ পাথরের মতো স্থির, অনুভূতিহীন। তার দিক থেকে কোনো সাড়া নেই। আচ্ছা। দ্বিতীয়ত, অঞ্চল মানে হতে পারে নাগালের বাইরে চলে যাওয়া। সে এতটাই দূরে, এতটাই স্থির যে তাকে আর নাড়ানো যায় না, তার কাছে পৌঁছানো যায় না। ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, আবার এটা হয়তো তার নেওয়া সিদ্ধান্তের দৃঢ়তাও বোঝাতে পারে, যে সে আর ফিরবে না। অথবা এই অঞ্চল অবস্থাটা কি শুধু তার, নাকি কবির নিজের ভেতরের অবস্থাও এটা? মানে এই আঘাতে কবিও কি স্থবির হয়ে গেছে? এটাও তো হতে পারে। দারুণ পয়েন্ট। এই বিভিন্ন অর্থের সম্ভাবনা কবিতাটাকে আরও অর্থবহ করে তুলছে। আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি, কবিতার মূল কথার কাছে। কবি লিখছেন, ভালোবাসা আজ পরিণত ক্ষত, হৃদয়ে লুকানো নিঃশব্দ চিৎকার। মনের মানুষ মন ভেঙেছে তার, বেঁচে আছি শুধু কান্নার অধিকার। এখানে এসে যেন সব কষ্ট একটা বিন্দুতে মিশে যাচ্ছে। হ্যাঁ, এই শেষ কটা লাইন যেন পুরো কবিতার সারমর্ম। ভালোবাসা আজ পরিণত ক্ষত। ভাবুন একবার, ভালোবাসা আর কোনো ভালো লাগার অনুভূতি নয়, এটা একটা স্থায়ী দাগ, একটা ক্ষত। ক্ষত যেমন পুরোপুরি মেলায় না, একটা চিহ্ন রেখে যায়, এই কষ্টটাও তেমন দীর্ঘস্থায়ী, হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর তারপরের লাইনটা, হৃদয়ে লুকানো নিঃশব্দ চিৎকার। এটা তো অসাধারণ। অসাধারণ এবং খুব শক্তিশালী একটা চিত্রকল্প, অক্সিমোরেন যাকে বলে। চিৎকার অথচ নিঃশব্দ। মানে ভেতরে তীব্র আর্তনাদ, কিন্তু বাইরে কোনো শব্দ নেই। ঠিক তাই। এমন এক যন্ত্রণা যা ভেতরে সব তোলপাড় করে দিচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ করা যাচ্ছে না। হয়তো লজ্জায়, হয়তো অভিমানে, হয়তো বা কষ্টটা এতটাই গভীর যে তা ভাষায় প্রকাশ করার অতীত। এটা একটা চাপা কান্না, চাপা আর্তনাদ, যা শুধু নিজেই শোনা যায়, কিন্তু তার থেকে মুক্তির উপায় নেই। এই নিঃশব্দ চিৎকার কিন্তু প্রকাশ পাওয়া চিৎকারের চেয়েও বেশি যন্ত্রণার হতে পারে। ভাবলেই দায়ে কাটা দেয়। আর কবিতার শেষ লাইন, একেবারে শেষ কথা, বেঁচে আছি শুধু কান্নার অধিকার। এটা তো মানে চরম হতাশার কথা। চরম হতাশা, চরম নিঃস্বতা। জীবনের আর কোনো মানে নেই, কোনো আনন্দ নেই, কোনো উদ্দেশ্য নেই। বেঁচে থাকার একটাই অধিকার বা সার্থকতা যেন অবশিষ্ট আছে, সেটা হলো কাঁদা, শোক পালন করা। যেন এক জীবনমৃত অবস্থা। হ্যাঁ, প্রিয়জনকে হারালে বা মন ভাঙলে যে গভীর শূন্যতা তৈরি হয়, এই লাইনটা সেই চরম অবস্থাটাকেই ধরেছে। বেঁচে থাকাটাই যেন একটা বোঝা, যেখানে শুধু কাঁদার অনুমতিটুকু আছে। সত্যি, শিমুল হোসেনের এই কবিতাটা আমাদের হৃদয়ভঙ্গের পুরো পথটা যেন ঘুরিয়ে দেখালো।
শুরু হয়েছিল সেই প্রথম আঘাত আর বিশ্বাস হারানোর কষ্ট দিয়ে। তারপর দেখলাম অতীতের সোনালি দিনের সাথে বর্তমানের অন্ধকারের ফারাকটা। দেখলাম স্বপ্নগুলো কিভাবে ভেঙে গুড়িয়ে গেল। কাছের মানুষটা কিভাবে অচেনা অঞ্চল হয়ে গেল। হ্যাঁ, আর সবশেষে পেলাম সেই স্থায়ী ক্ষত, আর ওই যে বললেন নিঃশব্দ চিৎকার। এই ছবিগুলো মনে গেঁথে থাকার মতো। সোনালি ভোরের জায়গায় আধার, সরল মনে ঠকে যাওয়া, বুকের ভেতরের ঢেউ, ফুরিয়ে যাওয়া জল, আর ওই নিঃশব্দ চিৎকারটা সত্যি ভোলা কঠিন। নিঃসন্দেহে কবিতাটা আমাদের আবার মনে করিয়ে দেয় যে মানুষের গভীরতম কষ্টগুলো, বিশেষ করে হারানোর বেদনা, ভাষায় প্রকাশ করা কতটা কঠিন। কিন্তু শিল্প, এক্ষেত্রে কবিতা, সেই না বলা কথাগুলোকেই একটা রূপ দেয়, একটা আশ্রয় দেয়। এই কবিতাটা সেটাই খুব সার্থকভাবে করেছে। তবে এত আলোচনার পরেও আমার মনে একটা প্রশ্ন আসছে। এই যে নিঃশব্দ চিৎকারের কথা বলা হলো, সেটা আসলে কতটা নিঃশব্দ? এটা কি সত্যিই সবসময় ভেতরে চাপা থাকে, নাকি এর কম্পন, মানে জীবনের প্রতিটা নীরব মুহূর্তে, প্রতিটা কাজে ঠিকই টের পাওয়া যায়? হয়তো এই নীরবতাই এর সবচেয়ে বড় প্রকাশ। গভীর প্রশ্ন। হ্যাঁ, এটা এমন একটা অনুভূতি যা হয়তো অনেকেই চেনেন, অনুভব করেছেন, কিন্তু যা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়, একটা একান্ত ব্যক্তিগত যন্ত্রণা। এই ভাবনাটা নিয়েই হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি।